কেন ২৪-এর মহাবিপ্লব ঘটেছিল? স্বাধীনতা অর্জনের ৭১ সালের পরবর্তী স্বাধীনতা অর্জনের যে ৫৩ বছরে একটার পর একটা রাষ্ট্র ব্যবস্থাকে, স্বাধীনতার স্বপ্নকে এমনভাবে দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছিল যে মানুষের আসলে আর কোনো বিকল্প ছিল না। প্রথমে বাকশাল, তারপরে রক্ষী বাহিনী, ৩০,০০০ রাজনৈতিক কর্মীকে হত্যা, একদলীয় শাসন, দুর্ভিক্ষ, তারপরের দফায় যখন আসলো তখন এসে এই যে গুম, এক কথায় আমরা বলে দিই গুম খুন করেছে। গুমের ভয়াবহতা সম্পর্কে কেউ কি ভালো করে চিন্তা করে দেখেছেন? আমরা যখন এগুলোর তদন্ত করতে গিয়েছি, যখন সাক্ষীদের বক্তব্য নিয়েছি, যখন আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, এর বীভৎসতা এর মধ্য দিয়ে যে না গেছে সে কখনো বুঝতে পারবে না। আপনি হঠাৎ বাসায় থেকে, অফিস থেকে, কর্মস্থল থেকে ফেরার পথে, রাজপথ থেকে হঠাৎ করে আপনি নাই হয়ে গেছেন। কালো পোশাকধারী, সাদা পোশাকধারী যে কোনো মানুষ আপনাকে জাস্ট একটা টান দিয়ে, কথা বলতে বলতে ঘাড়ে হাত দিয়ে টেনে মাইক্রোবাসে তুলে ফেলেছে। মানুষ কিছু বুঝে ওঠার আগে আপনি নাই। তারপর গাড়িতে নিয়ে গিয়ে যে কাব্য শুরু হতো, প্রথমে তাকে বৈদ্যুতিক মেশিন দিয়ে ইলেকট্রোকিউট করা, অথবা হ্যামার দিয়ে ১০ কেজি ওজনের হ্যামার থাকতো গাড়িতে, মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলা, অথবা মাথার খুলিটা ফেটে যেত, মরে যেত, অথবা অ্যানেস্থেশিয়া দিয়ে অজ্ঞান করতো, কখনো মেরে ফেলতো। আচ্ছা, যেগুলো মরে গেল সেগুলোকে লাশ ডিসপোজালের জন্য তো নদীতে, খাল বিলে কোথায় কোথায় নিয়ে যেত, সেগুলো তো আমরা ইতিমধ্যে মামলার তথ্য প্রমাণে তুলে ধরেছি। সব কাহিনী তো আর আসে না। নিয়ে গেল বন্দিশালায়, পুরো ঢাকা শহর ঘোরালো, বিভিন্ন জায়গায় ঘোরালো, ঘুরিয়ে তাদের গোপন বন্দিশালায় নিয়ে গেল। সেই বন্দিশালার যে বর্ণনা, যেগুলো আমরা দেখেছি, যা কিছু উদ্ধার করেছি, এগুলো নিয়ে যে কত হরর মুভি বানানো সম্ভব, এটা একজন সিনেমার যারা বানান, আমি বারবার বলি যে বাংলাদেশে যদি একজন স্পিলবার্গ থাকতো অথবা জেমস ক্যামেরন থাকতো, সে অসংখ্য সিনেমা বানাতে পারতো এই গুমের ঘটনাগুলির উপরে ভিত্তি করে। টর্চারের ধরন হচ্ছে সন্ধ্যার পর থেকে টর্চার শুরু করতো। আঙ্গুলে সূচ ফুটানো, যৌনাঙ্গে বৈদ্যুতিক শক দেয়া, একটা ধাতব পাত্রে প্রস্রাব করতে বাধ্য করতো এবং সেখানে বিদ্যুৎ চালিয়ে দিত এমনভাবে যে ওইটা সরাসরি যৌনাঙ্গে বিদ্যুৎ চলে যেত। পানির পাত্রে পা রেখে বৈদ্যুতিক হিটার দিয়ে পানি গরম করতে থাকতো। পানি গরম হতে থাকতো, যখন অসহ্য মাত্রায় যত চিৎকার করতো ওকে ওইভাবে আটকে রাখা হতো। আঙ্গুল কাটতো, কবজি কাটতো, চোখ তুলে নিত, মুখের মাংসগুলো চাপাতি দিয়ে কেটে কেটে আলাদা করে ফেলতো, জীবিত থাকতো, জিজ্ঞাসাবাদ করতে এই অবস্থায়। আবার এগুলোর ছবি তুলে টিএফআই সেলের দেয়ালে বড় করে টানিয়ে রাখতো এবং অন্যদেরকে বলতো জিজ্ঞাসাবাদের সময়, তুই জঙ্গি, এটা স্বীকার করবি নাকি তোর পরিণতি এরকম হবে, তুই দেখ। আমরা কিছু যন্ত্রপাতি পাই যেগুলোকে কেটে কেটে আবার ফেলে দেওয়া হয়েছিল। এগুলো অভিযানের গোপন গল্প, অন্য কোনো সময় বলা যাবে। একটা মই ছিল ধাতব, সেই মইটার উপরে মানুষকে হাত পা বেঁধে শুইয়ে রেখে মইটাকে একটা বিশেষ যন্ত্রের সাথে আবার এরকম ঘুরাতো তারা। তো ঘুরালে কি পরিণতি হয় আপনারা আন্দাজ করতে পারেন। সেটাকে কেটে কেটে ফেলে দিয়েছিল। কিন্তু বৈদ্যুতিক যে চেয়ারটা ছিল সেটা আমরা আবিষ্কার করেছি অক্ষত অবস্থায়। একটা না, এগুলো অনেকগুলো ছিল, অনেকগুলোই ধ্বংস করেছে, একটাকে আমরা অক্ষত অবস্থায় পেয়েছি। যে ধাতব চেয়ারে আপনার পা হাত সব কিছু বেঁধে সুইচ দিলে চেয়ারটা এরকম বনবন করে ঘুরতো। তো এখন ধরেন এই চেয়ারটা যদি ফ্যানের স্পিডে ঘুরতে থাকে, আপনার মস্তিষ্কের অবস্থাটা কি হবে? মানুষ বমি করতে থাকতো, নাক মুখ দিয়ে রক্ত উঠে যেত, লালা ঝরতো, থামানো হতো, আবার জিজ্ঞাসাবাদ করতো, আবার এই বৈদ্যুতিক চেয়ারে বসানো হতো। আচ্ছা, এই টর্চারের পরেও যদি আপনাকে ছেড়ে দেয় তাহলে তো আপনি সৌভাগ্যবান। কি কি ঘটতো? একটা হচ্ছে যে এই টর্চার করে আপনাকে স্বীকারোক্তি নিল, ৪-৫টা মামলা দিল, জঙ্গি মামলা, অস্ত্র মামলা, বিস্ফোরক মামলা দিয়ে চালান দিল। আপনি সৌভাগ্যবানদের একজন। তার চেয়ে সৌভাগ্যবান হচ্ছে যাদেরকে অনেকদিন পিটানোর পরে, অত্যাচার করার পরে দেখলো যে এর কাছে আসলে তেমন কোনো তথ্য নাই, অথবা ভুলক্রমে তাকে ধরা হয়েছে, তাকে একদিন চোখ হাত পা বেঁধে একটা মাঠের মধ্যে, জঙ্গলের মধ্যে ফেলে দিল, চলে যা, কাউকে কোনো দিন কিছু বলবি না। তো সে আরও একটু বেশি সৌভাগ্যবান, ফেরত আসলো।
কেউ হয়তো 8 বছর বন্দি থাকলো, 8 বছর পরে ফেরত আসলো, সেটাও আরেক ধরনের ভাগ্যবান। কিন্তু যাদের ভাগ্যে এগুলো ছিল না, তাদের পরিণতিটা হয়েছে তাদেরকে একদিন মাইক্রোবাসের পেছনে তুলে নেওয়া হতো, নিয়ে কয়েকটা স্পট ছিল ঢাকার থেকে বুড়িগঙ্গা নদীতে, নারায়ণগঞ্জের REB ব্যাটালিয়ন বলে একটা ইউনিট আছে আর্মির, ওইটার অফিসের পাশে গিয়ে সেখান থেকে ট্রলারে তুলে শীতলক্ষা নদীতে, বুড়িগঙ্গা নদীতে নিয়ে, মাঝ নদীতে নিয়ে যেয়ে বন্দীদের জমটুপি পরানো থাকতো, হাত পা বাঁধা থাকতো, ট্রলারে রেখে প্রথমে জমটুপিটা খুলে মাথায় গুলি করত, গুলি করার পরে পেটটা কেটে দিত, নাড়ি ভুড়িটা ফেলে দিত কমান্ডো নাইফ দিয়ে, সিমেন্টের ব্যাগের উপরে শোয়ানো হতো আগে, তারপরে গুলি করার পরে তার বুকের উপরে আরেকটা সিমেন্টের ব্যাগ দিয়ে টাইট করে বেঁধে নদীতে ফেলে দিত। এটা ছিল বুড়িগঙ্গায়। বরগুনা এবং বরগুনার টাফালবাড়ি, চরদুয়ানি, এই সমস্ত জায়গার থেকে ট্রলারে করে প্রথমে বলেশ্বর নদী, তারপরে সুন্দরবনের দিকে সমুদ্রের মোহনায়, একই কাজ করে। তো এখন যখন গুলি করতো ভিকটিমদের, যারা নিখোঁজ হয়েছে গুমের, যেগুলোর হিসাব নয়, তা আপনি যখন মাথার কাছে নিয়ে গুলিটা করবেন, রক্ত মগজ ছিটে তার মুখে বা গায়ে লাগে, সেইটাকে রোধ করার জন্য একটা বালিশ নিত, বালিশ রেখে তারপরে বালিশের উপরে গুলি করতো যাতে রক্তটা তার গায়ে ছিটে না আসে। এখন এই বালিশ এবং যেসব মাঝিরা এই বালিশ ধুয়েছে, যে নৌকায় ট্রলারে করে এই কাজগুলো করেছে, তাদেরকে আমরা সাক্ষী হিসেবে উপস্থাপন করেছি। সেই বিচারগুলো এখনও চলমান আছে, যদিও বিচার কার্যক্রম স্থবির হয়ে গেছে। বিপ্লবের পটভূমিটা কিভাবে তৈরি হয়েছে? এই গুম খুন ছিল। তারপর যেটা ছিল যে আমাদের বিচার ব্যবস্থাকে এমন একটা পর্যায়ে নেওয়া হয়েছিল যে আমাদের সুপ্রিম কোর্টের বিচারকরা বলতো যে আমরা নিজেদেরকে শপথবদ্ধ রাজনীতিবিদ মনে করি। এই শপথবদ্ধ রাজনীতিবিদরা কি করতো সেটা আপনারা জানেন। ম্যাজিস্ট্রেটরা নির্বিচারে বিরোধী দলীয় নেতাকর্মীদের রিমান্ড দিত, যেখানে 1 মিনিটেরও রিমান্ড হবে না, সেখানে 10 দিনের রিমান্ড দিত। অত্যাচার করে হাত পা ভেঙে তাকে যখন ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করা হতো স্বীকারোক্তি দেওয়ার জন্য, তখন সে ম্যাজিস্ট্রেটকে বলতো যে স্যার আমি কিছুই জানি না, আমাকে মেরে এরকম করেছে, আমাকে মিথ্যা সাক্ষী দিতে জবানবন্দি দিতে বলছে, আমি কিন্তু এগুলো স্যার জানি না কিছু। সেই ম্যাজিস্ট্রেটের দায়িত্ব ছিল তখনই তাকে মুক্ত করে দেয়া অথবা তার সেই স্টেটমেন্টটা রেকর্ড করা। ম্যাজিস্ট্রেটরাও এই পর্যায়ে গিয়েছিল যে তারা পুলিশকে ডেকে এনে বলতো যে ও তো সাক্ষী দিতে রাজি হচ্ছে না, ওকে তো বানানো হয় নাই ঠিক মতো, আপনারা একটু বানাই নিয়ে আসেন আবার। দিস ওয়াজ দি রোল অফ দি ম্যাজিস্ট্রেটস। বিশ্ববিদ্যালয়গুলোর কী ছিল? বিশ্ববিদ্যালয়গুলো তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, ইনক্লুডিং রাজশাহী বিশ্ববিদ্যালয়, এগুলো তো আমাদের কিশোর হত্যার মহাপাপে জর্জরিত ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে একসময় প্রাচ্যের অক্সফোর্ড বলে গর্ব করা হতো, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা এই পর্যায়ে গেল যে ভিসি পর্যন্ত বলছে যে আমাদের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে 10 টাকা এখানে চা, সিঙ্গারা এবং চপ পাওয়া যায়। কি মহান ভাইস চ্যান্সেলর! শিক্ষা ব্যবস্থাটাকে কোথায় নিয়ে গেল? আমাদের একজন বিচারপতি শামসুদ্দিন মানিক, কিংবদন্তি তুল্য বিচারক, হেন অপকর্ম নাই যা করে নাই। জুলাই বিপ্লবের পরে কলাপাতার বিছানায় সিলেটের জঙ্গলে যখন তাকে পাওয়া গেল, আমি সবসময় বলতাম যে, এখনও বলি, কলাপাতায় শুয়ে থাকা শামসুদ্দিন মানিকের এই ছবিটা বড় করে প্রত্যেকটা আদালতে টানিয়ে রাখা উচিত, যাতে বিচারকরা, যাতে ম্যাজিস্ট্রেট, বিচারপতি তারা উপলব্ধি করে ন্যায় বিচার না করে বিচারের নামে তামাশা করলে পরিণতি এটা হয়। এটা যেন সবাই মনে রাখে। আমাদের সংবিধানের আর্টিকেল 7-এ বলা আছে সংবিধানটা হচ্ছে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, আগে বলা হয়েছে, আর জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। তার মানে হলো জনগণের অভিপ্রায়টা হচ্ছে সবচাইতে বড়, সংবিধান বড় নয়। সংবিধান জনগণ যেভাবে চাইবে সেভাবে সংস্কার হবে। সংবিধানের বক্তব্য অনুযায়ী সংস্কার বা সংশোধন হতে পারে না। জনগণ যদি মনে করে এই সংবিধান বঙ্গোপসাগরে ফেলে দেবে, জনগণ সেটা করতে পারে। 53 বছরে যে সংবিধান আমাদের ক্রাইসিসের সমাধান দিল না, বরং হাসিনার মতো ফ্যাসিস্ট উৎপাদন করলো, শামসুদ্দিন মানিকের মতো বিচারক উৎপাদন করলো, আরেফিন সিদ্দিকী বা যারা যে সমস্ত ভাইস চ্যান্সেলররা চা, চপ, সিঙ্গারাকে
বিশ্ববিদ্যালয়ের অর্জন বলতে শুরু করলো, এই সংবিধান এগুলোর সমাধান দিতে পারে নাই। সে কারণেই আজকের নতুন বাস্তবতায়, এই শতাব্দীর বাস্তবতায় আমাদের সংবিধান নতুন করে রচনার প্রশ্ন এসছে। এবং সে কারণেই জুলাই গণ অভ্যুত্থানের পরে সর্বদলীয় সম্মতি এবং অঙ্গীকারের ভিত্তিতে একটা গণভোট হয়েছে। গণভোটে বাংলাদেশের 70% মানুষ এই সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এইটাকে অমান্য করা, অমর্যাদা করার কোনো অধিকার কোনো রাজনৈতিক দলের কখনো নেই। বিচার কেন হতে হবে? আমরা একটা ট্রানজিশন পার করছি, ট্রানজিশনাল জাস্টিস বলা হয়। এবং দেখবেন আন্তর্জাতিক সম্প্রদায় যারাই বাংলাদেশে আসছেন তারা বারবার বলছেন বাংলাদেশে ট্রানজিশনাল জাস্টিস হতে হবে। ট্রানজিশনাল জাস্টিসের অর্থ হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে ক্রিমিনাল প্রসিকিউশন। যারা অপরাধ করেছে তাদের বিচার এবং শাস্তি কনফার্ম করতেই হবে আপনাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। যা কিছু ঘটেছে, কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, এইটার সঠিক বিবরণ উদ্ঘাটন করে সেইটাকে রিপোর্ট আকারে প্রকাশ করতে হবে। এই ট্রুথ প্রকাশ করার পরে রিকনসিলিয়েশনের প্রশ্ন আসবে। ট্রুথ ছাড়া কোনো রিকনসিলিয়েশন একটা সমাজে কখনো সম্ভব নয়। থার্ড হচ্ছে রেপারেশন, অর্থাৎ এই মহাবিপ্লব চলাকালে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের প্রত্যেকের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে প্রপার ক্ষতিপূরণ, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এখনও এই 30-35 হাজার আহতের মধ্যে 1 চোখ হারিয়েছে, 2 চোখ হারিয়েছে পার্মানেন্টলি, সারা জীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছে, হাত পা হারিয়েছে, মুখমণ্ডল উড়ে গেছে। এই যে মানুষগুলো ধুঁকছে, যাদের সামনে সুবর্ণ ভবিষ্যৎ ছিল, তারা আজকে বিছানায় শয্যাশয়ী। কত এই যে আপনারা দেখবেন বিভিন্ন শর্ট ফিল্মে আমরা ওই সমস্ত যোদ্ধাদেরকে নিয়ে এসেছি, যারা বলছে যে আমি পার্লামেন্টটা দেখতে চাই যে এখানে যারা আইন বানায় তারা আসলে কি করে, যার জন্য আমার 2টো চোখ আমি কোরবানি দিয়েছি। এই মানুষগুলোকে সঠিক ক্ষতিপূরণ, পুনর্বাসনের ব্যবস্থা এটা রাষ্ট্রের দায়িত্ব করতে হবে। এটা কোনো ভাতা, এটা কোনো অনুকম্পা, এটা কোনো দয়া দক্ষিণা নয়, এটা আমাদের দায়বদ্ধতা, রাষ্ট্রের দায়বদ্ধতা। 4th নম্বরে যেটা করতে হবে, ইনস্টিটিউশনাল রিফর্ম। ট্রানজিশনাল জাস্টিসের একটা বড় কথা হচ্ছে যে কারণে এই অপরাধগুলো সংগঠিত হলো, যে সমস্ত প্রতিষ্ঠানের কারণে, প্রত্যেকটি প্রতিষ্ঠানের সঠিক রিফর্ম, সংস্কার লাগবে। এবং 6ষ্ঠ হচ্ছে মেমোরাইজেশন। যা কিছু ঘটেছে সেগুলো আমাদের ইতিহাস সংরক্ষণ করা, সাহিত্যে, পাঠ্যপুস্তকে, নাটকে, সিনেমায়, সব জায়গায় এটাকে তুলে ধরতে হবে, যাতে শতাব্দীর পর শতাব্দী আমাদের এই বীরত্বের গাথা আগামী প্রজন্ম জানতে পারে। এবং যখনই প্রয়োজন হবে দেশ এবং জাতির জন্য, পরবর্তী প্রজন্ম এই বিগত দিনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যে কোনো স্বৈর শাসনের সময়, দুর্যোগের সময় তারা দেশ এবং জাতির জন্য আবার যেন ঝাঁপিয়ে পড়তে পারে, সেই স্মৃতিটা সংরক্ষণ করতে হবে। আজকে আমরা জানি না যে কী কারণে জুলাই জাদুঘর ওপেন করতে দেয়া হচ্ছে না। যে জাদুঘরে একজন দর্শক যখন ঢুকবেন, ঢুকে সব কিছু দেখে যখন বেরিয়ে আসবেন, তার ভেতরে এক বুক কান্না, হাহাকার নিয়ে তিনি বেরিয়ে আসবেন এবং এক সমুদ্র ঘৃণা, স্বৈর শাসক এবং ফ্যাসিস্টের জন্য ঘৃণা নিয়ে সে বেরিয়ে আসবে। তাহলে এই জাদুঘর চালু করলে ক্ষতি কার? একমাত্র ক্ষতি হচ্ছে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের। তাহলে এই সরকার এটা চালু করতে কেন গরিবেশি করছে আমরা বুঝি না। বুঝতে হবে যে এর ভেতরে কোনো ভূত হয়তো ঢুকে গেছে, যারা আমাদের এই ইতিহাসটাকে, আমাদের দেশবাসীকে এটা জানতে দিতে চায় না। অবিলম্বে জুলাই জাদুঘর চালু করতেই হবে। জুলাই এক মহাকাব্যিক বিপ্লবের নাম। শহীদ আনাসের চিঠিটা যারা পড়েছেন, আনাসের সে পরিবারকে প্রথম আমরা খুঁজে বের করি, যে একটা বাচ্চা ছেলে, সে যখন ঘর থেকে বেরিয়ে আসে সে জানতো যে মা বাবাকে বলে আসলে আমাকে বেরোতে দেবে না। সেজন্য সে চিঠি লিখে চলে আসলো মাকে, যে মা, আমি আর ধরে রাখতে পারলাম না নিজেকে। যখন ল্যাংড়া একটা বাচ্চা, পঙ্গু মানুষ, তারা যদি আন্দোলনে নামতে পারে, আমি কেন পারবো না? জীবনের সব ভুলের জন্য ক্ষমা চেয়েছে, যদি বেঁচে না ফিরে আমার জন্য গর্বিত হয়েও। এমন কথা একটা কিশোর যখন বলতে পারে, একটা বিপ্লবে যখন 4 বছর 7 বছরের বাচ্চারা নামে, তখন বুঝতে হবে এটা সাধারণ কোনো অভ্যুত্থান ছিল না, এটা ছিল একটা সামাজিক মহাবিপ্লব। এই বিপ্লবকে যারা ধারণ করতে পারবেন না, তারা বোকার স্বর্গে বাস করছেন। তারা নিজেদেরকে যেমন ধোঁকা দিচ্ছেন, তারা দেশবাসীকে ধোঁকা দিচ্ছেন এবং তারা জানছেন না
বুঝতে পারছেন না যে তারা নিজেদের কত বড় ক্ষতি করছেন।